আওয়ামী লীগের আমলে যদি আর এক্সচেঞ্জ চেয়ারম্যান আর সিনিয়র নেত্রীর ফিল গুছিতে রাষ্ট্রের ফেসিস সরকার ধ্বংস করে এই ধ্বংস করার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের আমলেতে বিএনপি 31 কর্মসূচি ঘোষণা করছে। বিএনপি হয়ে আসলে বিএনপি যদি ক্ষমতা আইয়ে তার মধ্যে প্রথম 1 বছরে 10 মিলিয়ন চাকরি ব্যবস্থা করিব, মানে 1 কোটি চাকরি ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। সেই কর্মসংস্থানকে আদৌ ব্যবস্থা করা সম্ভব কিনা বা কিভাবে আসলে এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন ওনারা। সুপ্রিয় দর্শক, সিএনটিভি রাজনৈতিক আলাপসারিতে ওনারা বেগুনের স্বাগতম। প্রতিবারের নিয়ে আরা রাজনৈতিক বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলাপ করিবার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা যে আরার অঙ্গে যুক্ত হইয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং ওনারা খুব পরিচিত চট্টগ্রাম মহানগর দীর্ঘ সময় হাজগরের চট্টগ্রাম মহানগর বিএনপির সাথে দীর্ঘ সময়ের তার উঠা বসা। আরার লগে আছে চট্টগ্রাম মহানগর বিএনপির আবারও পরিচিত করে দিই চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ সাহেব। কেন শুনুন আরার প্রোগ্রাম ওনাদের স্বাগতম। প্রথমে আসলে ওনার কাছে যে প্রশ্নমান করতেছে, ওনারা নিশ্চয়ই জানুন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় শেষ হয়ে এসে এবং ইতিমধ্যে কিন্তু আসলে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করছে হালিয়া। এই যে নির্বাচন রোডম্যাপ ঘোষণার পরপরই আমরা দেখি যে বিএনপি তো এক ফকত হয় যে আসলে যারা নির্বাচনকে আসলে অবাঞ্ছিত করার চেষ্টা করে তারা আসলে স্বাধীনতা বিপক্ষের লোক, বাংলাদেশের বিপক্ষের লোক বলে আসলে আখ্যা দেওয়ার। এই যে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করছে বিএনপি তো ওনার প্রস্তুতি কেন সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ। বিএনপি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বর্তমানে সর্ববৃহৎ গণতান্ত্রিক দল। বিএনপি সবসময় ইলেকশনের প্রস্তুত। আর বিএনপির যে বিশাল নেটওয়ার্ক আছে, বিএনপি যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, ওলামা দল, মহিলা দল, এই বিরাট বিভিন্ন ধরনের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন লই আর পুরা বাংলাদেশের বিরাট নেটওয়ার্ক আছে, পলিটিক্যাল নেটওয়ার্ক আছে। যদিও বিএনপি খেলার ভিত্তিক রাজনীতি না করে জনভিত্তিক রাজনীতি করে, সুতরাং বিএনপির ইয়ে নেই বড় শক্তি। সুতরাং যে সময় নির্বাচন হইব এই সময় বিএনপি নির্বাচন প্রস্তুত আছে। পাশাপাশি ওনারা যে ক্যান্ডিডেট আমরা যদি দেখি 300 আসন, যে পার্লামেন্টে 300 আসন, 300 আসনের 300 জন তো প্রার্থী আসলে বিএনপি বাছাই করিব। তার মধ্যে যে আসলে প্রার্থীর সংখ্যা আমরা যে জিনিসখান দেখি অধিক বেশি, সেক্ষেত্রে মানে দল আসলে কিভাবে বিবেচনা করিব বলে মনে করেন? প্রতিটি দল যদি এখন রাজনৈতিক প্রতিযোগিতা বসে থাকে, প্রতিটি যারা রাজনৈতিক নেতা কর্মী আছে তাদের এখানে বাসনা থাকে, তাদের একটা স্বপ্ন থাকে এমপি নমিনেশন হন, এমপি হিসেবে নির্বাচিত হন। সুতরাং খালি স্বপ্ন গজ্জুম বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছুম, কিন্তু আর যোগ্যতা তো চিন্তা করব। কারণ দলে যোগ্যতা চিন্তা করিব, বিভিন্ন ধরনের তার দলের ভূমিকা চিন্তা করিব, তার বিভিন্ন ধরনের তার কোনো রাজনৈতিক কোনো নেগেটিভ কোনো রোল আছে কি নিয়ে চিন্তা করিব। এখানে চিন্তা করার দায়িত্ব আমার অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং নির্বাচন বোর্ড। সুতরাং নির্বাচন যে প্রতিযোগিতা নির্বাচনের যে অ্যাক্টিং চেয়ারম্যান সেই হিসাবে বিবেচনা করিব। আরেকখান যে বিএনপি তো আসলে সংস্কারের কিন্তু আসলে প্রস্তাবনা দিয়ে ওনা যদি ধরেন যে 31 পয়েন্ট বিএনপি সংস্কার যে প্রস্তাবনা রাষ্ট্র মেরামত কাঠামো আসলে গঠন করছে, এই যে 31 কি প্রয়োজন বেদিকে আসলে বাড়াবার পরিকল্পনা আছে কিনা, অথবা এই আসলে ইমপ্লিমেন্ট করি বেলায় বিএনপি আসলে কি ধরনের উদ্যোগ গ্রহণ করছে? বিএনপি আর অ্যাক্টিং চেয়ারম্যান আর সিনিয়র নেতৃবৃন্দরা 13 জুলাই 2023 সালে নীতিতে ঘোষণা করছে রাষ্ট্র মেরামত কর্মসূচি। আর আওয়ামী লীগের আমলে যদি আর অ্যাক্টিং চেয়ারম্যান আর সিনিয়র নেত্রীর ফিল গুছিতে রাষ্ট্রের ফেসিস সরকার ধ্বংস করে এই ধ্বংস করার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের আমলেতে বিএনপি 31 কর্মসূচি ঘোষণা করছে। এখন আরা তো কর্মসূচি ঘোষণা করানোর অলরেডি গরিব এলাকা ইবে আগামী দিনের আর ইলেকশন ম্যানিফেস্টো আর নির্বাচন যদি জিতিলে ইনশাল্লাহ যদি জনগণের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তো তখন রাষ্ট্র যাইয়ে এইসব কর্মসূচি আর পালন করতে কর্মসূচি সফল করতে হবে।
যেভাবে আর শহীদ রাষ্ট্র জিয়া রহমান সাহেব যত ক্ষমতা দিচ্ছে তে 19 দফা কর্মসূচি ঘোষণা করছে এবং 19 দফার ভিত্তিতে তে এই দফাগুলি বাস্তবায়নে বিশেষ করে যেসব কর্মসূচি লইয়ে শুধু কর্মসূচি লইয়ে দেখি বাস্তবায়ন করছি আজ এর সুফল বাংলাদেশের জনগণ পাইয়ে, বাংলাদেশের অর্থনীতি পাইয়ে, বাংলাদেশের সামাজিক ব্যবস্থা পাইয়ে মা জিয়া রহমান সাহেব এখানে আমূল পরিবর্তন আনি এবং জিয়া রহমান সাহেব মুখ্য আসলে ফার সাইডেডনেস এই যে আজ এই পিজেড জিয়া রহমান সাহেব করছি আর চট্টগ্রাম নিতে পড়লে পিজেড পুরো বাংলাদেশত ইপিসেট কনসেপ্ট নোয়াসিল প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শহীদ জিয়া রহমান সাহেব আর চট্টগ্রাম ইপিজেড এই শুরু করছি আজ এরিয়া কয়েক লক্ষ মানুষ সরি করে এবং পরবর্তীতে আর বেগম খালেদা জিয়া 2001 সালে যদি স্টিল মিলের ভাঙিয়ে নেই কর্ণফুলি ভিজিট দিচ্ছি যদিও ফ্যাসিস্ট সরকারের কিছু 170 ভিজিট পুরো বাংলাদেশ তারা পদক্ষেপ লইর কিন্তু হদ্দুর কর্মসূচি ফসা ফলইয়ে ইয়ে আর নজরে এখনো পর্যন্ত তা আর তো কর্মসূচি দিই জনগণে কিনে রে জনগণ না জান গতকালও আই মোরান নিতে অলরেডি আর যে নবায়ন কর্মসূচি আছে আর যে সদস্য সংগ্রহ নবায়ন সেই কর্মসূচি না আর গেলে আর যারা যারা আর নেতা কর্মী এলাকার নিতে আর 31 দফা লিফলেট আর বিতরণ করে জনগণের বুঝে দিতে তত দফা কমে আছে জীবেতে তল বলিয়ে এইবে সুফল বই আনবো ইবে ইতালে বলে বিএনপি 31 দফা অত্যন্ত আমি মনে করি এখন গঠনমূলক কর্মসূচি এবং 31 দফা যদি ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাইলে বিএনপি এগিন বাস্তবায়ন করলে দেশের নিতে আমূল পরিবর্তন হয়। পাশাপাশি যদি সদস্য নবায়ন হতানো হইল আসলে সদস্য নবায়ন আসলে কারা অন্তর্ভুক্ত এদিকে আসলে ওনারা যে বিএনপির লগে যারা সম্পৃক্ততা তারা কি অন্তর্ভুক্ত নাকি পাশাপাশি অন্য দলের সমর্থক আছেন বাট ইতালি ওই দলের লগে সম্পৃক্ততা নাই তারা ওনারা বিএনপির লগে সম্পৃক্ততা করেন বিষয় কি জানাইবেন? এরে আর কেন্দ্র দুই জিনিস ঘোষণা করছে একখানে যারা ও আর কেউ 30 বছর রাজনীতি করেন কেউ 40 বছর করেন এইবার নবায়ন আচ্ছা পুরাতন গুলো দলের মধ্যে নবায়ন পুরান কোন আই যান আজ 40 বছর তো বিএনপি সম্পৃক্ত আয় আবার নবায়ন করে বিশ্ব দিয়ে না আর কেউ বই আছে যারা নতুন সদস্য সদস্য নিয়ে আবার ক্রাইটেরিয়া আছে এটা অনর্থ কেন অঙ্গীকার নামা এখন অঙ্গীকার নামা আছে আর কেন আর নির্দেশনা আছে যারা চাঁদাবাজির লগে সম্পৃক্ত নাই যারা ক্লিন ইমেজ যারা সমাজের মধ্যে একটা ভালো অবস্থান আছে এবং যারা বিএনপির নেতৃত্বে আইলে বা সদস্য হইলে বিএনপির আরো শক্তিশালী হইব এই ধরনের মানুষ সকলের বিএনপি নিতেই যোগদান করবে আর নির্দেশনা পাশাপাশি যদি নিশ্চয় আর কারণ বিষয় জানেন যে বাংলাদেশের স্বাধীনতা বা 5ই আগস্ট পরবর্তী সময়ে এখনো পর্যন্ত বিভিন্ন সব মব সংস্কৃতি বাংলাদেশের যে মব সংস্কৃতি বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত চালু আছে বিএনপি এই বিষয় কিভাবে দেখেন? বিএনপি মব সংস্কৃতিরে টোটালি অ্যাকসেপ্ট না করে বা এনারে হন অবস্থা সমর্থন না করে কারণ মব জাস্টিস এর এখানে আমি মনে করি উগ্র এখন উগ্রতা ছড়া আর দেশের নিতে অরাজকতা সৃষ্টি হয় তো যারা জাস্টিস তো গরিবদের পুলিশের খামাইতে যারা অন্যায় করে দল এলে জাস্টিসের দেন তাহলে যদি আমরা মব জাস্টিস করি এনে আমরা বিচার করি আর তাহলে আইন আদালতের দরকার কি আদালতের দরকার নেই মানে হাইকোর্টের দরকার নেই সুপ্রিম কোর্টের দরকার নেই কোর্টের দরকার নেই তো যারা মব জাস্টিস করে তারা এইসব কাম করলে তুই করবি এখানে তো হন অবস্থাতে অ্যাকসেপ্ট করার না যারা এখানে করেন অবশ্যই তারা সমাজের নিজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এবং এগিনের হন অবস্থাতে সমর্থনযোগ্য না। পাশাপাশি বিএনপি আরেকখান বিষয় বিএনপি হয়ে আসলে বিএনপি যদি ক্ষমতা আইয়ে তার মধ্যে প্রথম 1 বছরে 10 মিলিয়ন চাকরি ব্যবস্থা করিব মানে 1 কোটি চাকরি ব্যবস্থা করবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সেই কর্মসংস্থানকে আদৌ ব্যবস্থা করা সম্ভব কিনা বা কিভাবে আসলে এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন ওনারা? কোন খতন ওখানে রাজনৈতিক দলের মধ্যে অবশ্যই কর্মসূচি তো করি পরিকল্পনা তো করি ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই তো করি তা আর এখন যে আমি ফেসের 15 বছর নিদি যেগিন দুষ্কর্ম করছি যেগিন অন্যায় করছি যেগিন মানে বিভিন্ন ধরনের অপকর্ম করি সরকার যদি আসিল ইতারা তো তাই ইন্ডিয়া গেবি
বিভিন্ন দেশে দিয়ে কিন্তু একটা পদ এখন খালি হুম আর এখন পদ তো বেশি দিন অনেক বেশি দিন ওখান পদ খালি রেখে না কিন্তু যেখানে খালি হইয়ে এরকম তো আজ বাংলাদেশে ঘুরে বাংলাদেশ চিত্র চিন্তা করেন হত পথ খালি হইয়ে ইয়েন তো ফইলে আর ঢুকম করিব আর কিন্তু এখানে শূন্যস্থান পূরণ করম করিব তারপর আর বিভিন্ন ধরনের এই যে আর একত্রিশ দফার কর্মসূচি নীতি যেদিন বাস্তবায়ন করি এগিন করতে গেলে তো বিভিন্ন ধরনের আর জনবল লাইব লোকবল লাইব সুতরাং আর যারা মেধা ভিত্তিক মানে এখন বাংলাদেশ হই দেখেন পুরো পৃথিবী মেধার জায়গা জায়গা মেধার যারা মেধাবী ইতারারে সুযোগ করে দিয়ে না দেশ পরিচালনার দায়িত্ব ঠিক আছে যেহেতু আসলে মেধার হতে হইও যেমন নিশ্চয়ই টিএসএমসির কোম্পানির নাম নিশ্চয় অনেক জানো যে পৃথিবীতে আসলে তারা যে প্রযুক্তি খাতে কিন্তু বেশ আগে আছে আমরা যদি হই তারা ওই ধরনের সেমি কন্ডাক্টর যে ইয়ান আসলে আমরা যদি মোবাইল তারপর ওই ধরনের ল্যাপটপ মানে এই যে গাড়ি বড় বড় গাড়ি চিপ তারা আসলে তৈরি করে এই যে এক মুহূর্ত জ্বলে যদি বন্ধ হয়ে যায় তাহলে পুরো পৃথিবী কিন্তু এই মুহূর্তে অচল সেই ক্ষেত্রে আর এরা তো আসলে 1960-এর দশকের পর তো কিন্তু এই প্রযুক্তি খাতে বেশ উন্নয়নের আগেই আমরা যদি চিন্তা করি বাংলাদেশের প্রেক্ষাপটে যে মেধা ভিত্তিক এবং প্রযুক্তি ভিত্তিক রাজনীতিতে কিভাবে আসলে আগানো সম্ভব বলে ওনার একটা ধারণা আর দিবেন এখন কিন্তু আর নতুন জ্ঞান উদ্ভাবনী এখন কিন্তু এআই ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন কিন্তু আরো মারাত্মক যে নাই কয়েকদিন আগে আমেরিকা গেই আমেরিকা নিতে ডাক্তার সব যাতে আর আসবে কার্ডিওলজিস্ট আর চেক করিবে লাগছি এই মোবাইল লইয়া আসছি মোবাইল লইয়া আসছি আর পুষ করে I want to use the artificial intelligence. Do you give me the permission to use the artificial intelligence? যে ও ডাক্তারি করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমন্বয়ে ডাক্তারি করতে মানে আয় যেখানে হইম আর কথা এবং ওর কথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উনের এবং এই কিন্তু সলিউশন আইব তার মানে আর মেধা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেধা দুটো সংযুক্ত আর আর মেধা কেন বলতে যে না কথা হই যে আর যেন প্রস্তাব আছে এনকে বলতে চিকিৎসা এনকে বলতে ইতি তারে ইন রেকটিফাই করলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে গা করে দিব রেকটিফাই করে দিব তাহলে বলে এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ সুতরাং আর নতুন প্রজন্মতে এই বিরুদ্ধে আর কারণ পৃথিবী আগামী দিনে যদি শুধু এই মেধা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কি সুতরাং এগিন যদি আমরা পিছিয়ে পড়ি তাহলে পৃথিবীতে আরো পিছিয়ে পড়ছি যে যেহেতু বিশাল এক জনগোষ্ঠী প্রায় 45% মতো ইয়াং জনগোষ্ঠী আবার কিন্তু বোর্ডের মধ্যে সম্পৃক্ত হইব বিএনপি তারা কিভাবে সম্পৃক্ততা করে বিএনপি তো অলরেডি স্লোগান শুরু করছে প্রথম ভোট তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হবে না তারা জান আজ ইয়ার একটা মিটিং আছে স্টেডিয়ামে নিতে আর আবার খেলাধুলা আছে আর নতুন প্রজন্মরে লেখাপড়ার সাথে সাথে খেলাধুলার মাধ্যমে তারা সম্পৃক্ত করবে কারণ খেলাধুলা শুধু শরীর চর্চা না বিভিন্ন ধরনের খেলাধুলা আছে পৃথিবীর মধ্যে কিন্তু খেলাধুলা বড় স্পোর্টস বিরাট জায়গা দখল করে সুতরাং এগিয়ে নিতে আরো আগে যাম তারা খেলাধুলার মাধ্যমে বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স ধরনের অনর কি হওয়ার বক্তৃতা এই যে কি ডিবেট বিভিন্ন ধরনের কম্পিটিশন এগুলো যদি আরো নতুন প্রজন্মের সম্পৃক্ত করিয়ে নে তারা আগা নিত্যারি তাহলে আর দলের লাভ আলে দেশের লাভ আলে তারা লাভ আলে মানে আসলে ইয়াং যে ইউথ জেনারেশন তারা ওই যে গণতন্ত্র সম্পৃক্ত করিবার ট্রাই করেন পাশাপাশি অনেক এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে মনে করেন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি আর দেশের গ্রাস করেছে আর সবকিছুর থামাই দেয় একমাত্র দুর্নীতি স্লো করে দেয় ক্ষতিও করে দেয় স্লো করে দেয় অনেক এই দেশের নাগরিক অনেক হাজার লাগে অনেক হাজবে টিয়া ছাড়া দুর্নীতি ছাড়া খানোয়ার তো ফলে তো অনেক স্লো হয়ে গেল তো অর্থনীতির স্লো করে দেয় দুর্নীতি তারপরে আর সমাজের ক্ষতি করে দেয় দুর্নীতি শুধু আজ যে ফ্যাসিস্ট সরকারে তারা 15 বছরে যে দুর্নীতি করি টিয়া এখন নীলগুই এখানকে আর নতুন প্রজন্মের কাছে আসন না পড়ে ডেফিনেটলি কিন্তু একটা সামাজিক বেয়াদি অবক্ষয় এই যে তারা বিভিন্ন ব্যাংকের তুন বিভিন্ন কন্ট্রাক্ট যে এখন মানে বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট তৈরি করছে কন্ট্রাক্টরের একখান খাম দিয়ে 1 কোটি হইব 3 কোটি করছে 5 কোটি করছে তো এগিন তো এখন আর নতুন নেতা যারা নেতা কর্মী ইয়াং জেনারেশন আছে তারা মা হতে কি তারা কামাই গিয়ে আর কামাই নয় ইয়েন তো আর বিরাট একটা চ্যালেঞ্জ ইয়েন তো
ইয়ে সামাজিক অবক্ষয়, অর্থনৈতিক অবক্ষয়ের সাথে সাথে সামাজিক অবক্ষয়, এখানে আর কিভাবে কন্ট্রোল করছে ইয়ে কিন্তু বড় চ্যালেঞ্জ। এবং দুর্নীতিরে কিভাবে কন্ট্রোল করবে, আর দুর্নীতি এমন শেখ হাসিনা এন দুর্নীতিরে রাষ্ট্রীয়করণ করে কি, শুধু দলীয়করণ না, দুর্নীতির রাষ্ট্রীয়করণ করি কি, এই রাষ্ট্রীয়করণ তো কিভাবে উদ্ধার করি, দুর্নীতির জনগণের তো মূল উচ্ছেদ করি না, আজকে বাংলাদেশ আগায় যাইব। নইলে বাংলাদেশ কিন্তু এই দুর্নীতি যদি অত বেশি আর যদি প্রতিরোধ করি না পারি আর অর্থনীতি স্থবির। অনত আসলে যেহেতু মহানগর বিএনপির সাথে সম্পৃক্ত, যে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো আসলে চট্টগ্রামের যে বন্দর, অর্থনৈতিক জুন আর হইতে যে চট্টগ্রামের যে বন্দর পাশাপাশি যে চট্টগ্রামের যে ইন্ডাস্ট্রি আছে, আসলে পরিবর্তন বা সংস্কার করা প্রয়োজন কিনা এবং কোন জায়গায় বেশি সমস্যা দেখুন বলে ওনার মনে করেন? প্রথম কথা যে ইন্ডাস্ট্রির কথা হই, ইন্ডাস্ট্রি যদি পড়লে দরকার উদ্যোক্তা, তারপরে দরকার উদ্যোক্তাই ইনভেস্টমেন্ট করি, তারপরে দরকার অবকাঠামো, অবকাঠামোর মধ্যে আমার ইলেকট্রিসিটি, জায়গা, তারপরে আমার গ্যাস, পানি। আমি যেহেতু বিজিবির দায়িত্বে ছিলাম, সিডিএ যারা চেয়ারম্যান আছেন আর লোক মিটিং হইতেছে, আমি দেখে কইলাম যে বাংলাদেশ স্বাধীনতার পরে সিডিএ একমাত্র খামগুজি দে আবাসিক প্রকল্প হন ইন্ডাস্ট্রিয়াল প্লট দিয়ে একমাত্র ইপিজেড ছাড়া সিডিএ ইন্ডাস্ট্রিয়াল যেটা ইপিজেড করছি হবে সিডিএ ন করে, এবার করছি সরকারে করছি, ডাইরেক্ট সরকারে বুঝছেন, এবার তো ইপিজেড কত ব্যবসা কত আছে, তো সিডিএ চট্টগ্রামের সন্তান হিসেবে বা এই দেশের নাগরিক হিসেবে অনারো হন বাংলাদেশ স্বাধীনতার পরে হন্য ইন্ডাস্ট্রিয়াল তারা জোন করছে আর উদ্যোগ করছি না। পাকিস্তান আমলের নিতে সন হবো ইন্ডাস্ট্রি জোন, যেন আর সানগঞ্জ নিতে খালগড় শিল্প এলাকা, যেন আর বিসিক আছে, তারপরে ইন্ডিয়ান নাসিরাবাদ আছে, ইন্ডিয়া ফৌজদার আছে, ইন্ডিয়া সাগরিকা আছে, কিন্তু পাকিস্তান আমল বাংলাদেশ বাদে স্বাধীনতা পরবর্তী ইন্ডাস্ট্রিয়াল জোন সিডিএর মাধ্যমে ন করে। এবং তারা আমি যাতে ধরলাম তারা হয় না ঠিক আছে, আমার কথা ঠিক আছে, আর ভবিষ্যতে খুঁজুন, কিন্তু এখন বুঝতে 15 বছর ন করে, তো তারাকে খবর গেলে গরিব না ইন্ডাস্ট্রিয়াল আসলে গত্য হলো প্রতিবন্ধকতা তৈরি হয় কিনা, প্রতিবন্ধক একমাত্র প্রতিবন্ধক সদিচ্ছে, সদিচ্ছে তাইলে প্রতিবন্ধক নাই, আর সদিচ্ছে নাই টোটাল প্রতিবন্ধক। আচ্ছা আচ্ছা, তার মানে সদিচ্ছা মানে যে আসলে উদ্যোক্তা উদ্যোগ লম্ব আমি সিডিএ চেয়ারম্যান তো প্রপোজাল করতে তো হর জায়গা খনন করিব, সরকার হলে বই নিয়ে প্রপোজাল পালন করি, উদ্যোগ তো সিডিএ তো সরকার কম করবে যে আমরা বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা ইন্ডাস্ট্রি আর আগামী দিনের প্রজন্ম শহরে করবে, যে প্রতি বছর তো প্রায় লক্ষাধিক বেকার বাইরে ইতার কর্মসংস্থান করে। সেক্ষেত্রে আমরা মনে করি যে সরকার খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যারা সিভিল সোসাইটি যারা আছে বা যারা এই ধরনের উদ্যোক্তা তারা আসলে সম্পৃক্ত দন করিব। আর আসলে শেষ পর্যায়ে যাইবার আগে আর একটা প্রশ্ন গড়িয়ে শেষ করছিলাম, সেই প্রশ্ন আসলে নির্বাচন যেহেতু ফেব্রুয়ারির দিকে আইব, যে ফেব্রুয়ারি নির্বাচন আসলে যে অনেকে আসলে হতে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হইব, এখনো পর্যন্ত বিভিন্ন দল আর দেখি পিয়ার পদ্ধতি এখনো পর্যন্ত আন্দোলন করে, যদিও নির্বাচন রোডম্যাপ ঘোষণা বুঝছে, সে ব্যাপার অনেক কি হবে পিয়ার পদ্ধতির যারা আন্দোলন করে ইদারতে জনভিত্তি নাই বলে এইসব আন্দোলন করে। কারণ আর কেন মনোরম পরিবেশ অনেক বাংলাদেশের নাগরিক হলে অত সংবিধান মানুষ যদি আমি যদি সংবিধান না মানি, সংবিধান তো স্থগিত না চলমান, তো সংবিধান মানলে ইয়ার পদ্ধতি যদি আমি অ্যাডপ্ট করি, ইয়ার সংবিধান যদি গ্রহণ করেন বলবো অ্যামেন্ডমেন্ট গ্রহণ করবো, অ্যামেন্ডমেন্ট ছাড়া অনেক গানে করবেন। এখন অধ্যাদেশ ইয়ান তো জনগণের আর জনগণ তো আজ কত পার্সেন্ট জনগণ শিক্ষিত, পিয়ার পদ্ধতিকে শিক্ষার হার বাড়ান করি, শিক্ষার হার বাড়ান জনগণ তো বুঝান করি এই পিয়ার পদ্ধতি কি জনগণ তো এখন আর ইভিএম যে করছি বোঝানো পাচ্ছি না, কারণ ট্রেন আপ বা এই বিষয়ে তার দক্ষ নয়। তো শেখ হাসিনা যে ইভিএম পদ্ধতি ভালো করলো, তো ইভিএম পদ্ধতিতে ছাত্রলীগের যুবলীগের পক্ষ যাচ্ছি দেখতো নৌকত মারি ফেললে ইভিএম পদ্ধতি দিতে আর ভোট ইভিএম দিয়ে না, এখন আর ভোট মারির হরণ কলসিত চারগু নৌকত ইভিএম পদ্ধতি ভোট দিবে, তারপর অনার ভোট ইদে একখান পবিত্র ব্যাপার, অনেক কিন্তু একখান ভোট যাইয়ে না অনেক যাইয়ে না ভোট দিবে, যেটা কাজ করবি না একখান আলাদা ঘর,
আর কেউ তাই দিত আর এবার আর সিক্রেট ব্যাপার আর এখানে ইয়ে না কিন্তু আর এখান ভোট প্রয়োগ করা নিয়ে দিয়ে আর নাগরিক অধিকার গণতান্ত্রিক অধিকার এরা যদি আগে যেভাবে দেখি আর আই যেতে গিয়ে আই মেয়র ইলেকশনে দিতে আই ভোট দিতে গেলাম সাইতে ফগতি এরিয়া হতে আই ওনার ভোট দিতে আই তোকে দিতে তো তুমি এরা এখানে জম দুটি হিসেবে কিলে দিয়ে ডাকাইতে হিসেবে এরা কিলে দিয়ে আর ভোট কে দিন পারতে নেই হ্যাঁ যদি গোর কোনো শোকনো দেখার বুড়া মানুষ সমস্যার ও নির্বাচন কমিশনের সাহায্য হলে বুঝে অথবা পুলিং এজেন্টের সাহায্য হলে পুলিং এজেন্ট বা পুলিং অফিসারের সাহায্য লেব রিটার্নিং অফিসারের সাহায্য লেব ছাত্রলীগের সাহায্য লেব না সেটাই কিন্তু আসলে প্রশ্ন এইগুলো করি তো আজ ইয়ারা দেশেরও শেখ হাসিনা ধ্বংস করছি নির্বাচন পদ্ধতিরও ধ্বংস করছি আজ ইয়ার প্রতিদান আওয়ামী লীগের দেয়ার আর আরেকখান প্রশ্ন ইয়ানুল আসলে সে প্রশ্ন আসলে অনরত বিভিন্ন কমিটি করতে লাগবে হ্যাঁ বিভিন্ন জায়গা করেন যে বারবার ত্যাগীরা বিএনপিতে প্রশ্ন লাগে ত্যাগীরা নাকি আসলে অবমূল্যায়ন আসলে কি অবমূল্যায়ন নয় শুনেন আমি একটা কথা বলি সরি আয় আমরা কেন হতা ধরুন যেভাবে অনেক একটু আগে কইলেন এখন সংসদীয় এলাকা নিতে আর হাতে 500 জন ক্যান্ডিডেট একজন আচ্ছা জনের তো কি মন খারাপ লাগবে আর একটা আহ্বায়ক আছে ফোসা যায় কেনেন সদস্য হিসেবে ফোসা যায় কেনেন ক্যান্ডিডেট যে 5 জন তো বাকি যারা দিনে বাড়ির ইতারা কি কই অবমূল্যায়ন আমরা যারা দেন তারা কিসের ভিত্তিতে দেন কি বিবেচনা করেন তারা বললে তিনজন ভিত্তি আছে পড়লে ভিত্তি এটা ও 15 বছরের রাজনীতি অবদান রাখি আন্দোলন সংবাদ নাম্বার 2 ওর যোগ্যতা আছে কিনা আলে অবদান রাইলো ওকে মানুষ হিসেবে আহ্বায়ক হিসেবে যোগ্যতা কোয়ালিফাইড কিনা আজ এরা আর ইন্টারভিউ কিলে লিখে ওকে যোগ্যতা অর্জন করছেন তো ও আহ্বায়ক হিসেবে ওর যোগ্যতা অর্জন করার পর আমি দিলে মানে চালাই না পাইলো খালি 15 বছর আন্দোলন করলে হবে না তারপর ওর তো এখনো চাঁদাবাজির কোনো অতীত এখনো রেকর্ড আছে কিনা আর এখন বর্তমান কোনো নেগেটিভ কোনো ওর কাছে নেগেটিভ রেকর্ড আছে কিনা এই কিন্তু তাইলে নেগেটিভ কর্মকাণ্ড তাইলে দিতাম না হন যোগ্যতা না তাইলে দিতাম না 15 বছর আন্দোলন সংবাদ দি গজ্জে অংশগ্রহণ করছি ইয়ান ক্রাইটেরিয়া বাট ইয়ান যোগ্যতা ইয়েনে আমার ইয়ান শেষ করে মানে তিনজন কন্ডিশন আসলে বিবেচনা করি তারা ওনারা ফোস্টেড করিবার তারপর দিয়ে আর যারা যারা সিনিয়র নেতাকল আছে তারা এখন কি বলে যে নির্বাচনী এলাকা আছে ইতার কোনো পরামর্শ লই ইতার পরামর্শের ভিত্তিতে কিছু কিছু নেতা আরো নির্বাচন সিনিয়র যারা স্ট্যান্ডিং কমিটি নেতা আছে সিনিয়র নেতা আছে ইতার পরামর্শ আর অনেক সুন্দর হতেন আর প্রোগ্রাম আসলে শেষ করি দর্শক নিশ্চয় এতক্ষণ পর্যন্ত আমরা রাজনৈতিক সমসাময়িক বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করছি পাশাপাশি যে ইয়াং জেনারেশন যে বিএনপি আসলে কিভাবে আসলে তারা সম্পৃক্ততা করতেছে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমরা রাখি নিশ্চয় ওনারা ভালো লাগবে এবং ওনারা যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আর কমেন্ট সেকশনে জানাবেন আর পরবর্তী সময়ে আর এই অতিথিত্ব আর সেই প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করছুম তো ওনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সিএনটিভি সিটিজি লগে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ